স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত কর আরোপের ফলে পোল্ট্রি খাতে বিপর্যয়ের মুখে পড়বে বলে জানিয়েছেন এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাজেটে এই খাতের কর অবকাশ সুবিধার বিষয়টি না থাকার ফলে হতাশা দেখা দিয়েছে এই খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে। আজ আমরা আলোচনা করব পোল্ট্রি শিল্প। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সিরাজুল হক। জনাব মশিউর রহমান এবং জনাব সিরাজুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো, থ্যাংক ইউ। জনাব হক, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি যে আমরা এবারে বাজেটের পরে যে হতাশার কথা আপনারা ব্যক্ত করেছেন যারা পোল্ট্রি খাতে সংশ্লিষ্ট, আপনারা বলছেন যে যে কর মুক্ত সুবিধা ছিল এই খাত সেখান থেকে এখানে নতুন করে কর আরোপ করা হয়েছে এবং এর ফলে আপনারা বলছেন এই শিল্পের জন্য একটি মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। কীভাবে এটা হবে, কেন হলো এটা? আসলে এটা আমাদের কাছেও একটা প্রশ্ন যে কেন এটা হলো। আমরা তো ধরেই নিয়েছিলাম, যেহেতু গত বছর একটা ডিক্লারেশন ছিল যে 2019 সাল পর্যন্ত এটা কর অবকাশ সুবিধা আমরা পাচ্ছি। তো এটা যেহেতু ধরা ছিল, আমরা তো জেনে নেই যে 2019 সাল পর্যন্ত এটা কন্টিনিউ হবে। বাট হঠাৎ করে এবছর বাজেট বক্তৃতা যখন দেয়া হলো, তখন হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে যে শিল্পের উপর যে 3% কিছু কিছু কর ছিল, এটাকে 10 লক্ষ টাকা ইনকাম হলে 5% হবে, 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ইনকাম হলে বা তার উপরে ইনকাম হলে এটা 15% হারে কর দিতে হবে। জি, তার মানে আমরা ধরে নিতে পারি যে 15%-এর উপরই প্রত্যেকটা শিল্পকে কর দিতে হবে। এবং এটা যদি দিতে হয়, আসলে একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে সুস্থ জাতির উপর, এবং জাতিটার এই সুস্থ করতে গেলে আপনার বিশেষ প্রয়োজন আমিষের যোগান। যে যোগানটা এই বাংলাদেশ পোল্ট্রি শিল্প খুব সফলভাবে এটা দিয়ে যাচ্ছে। এবং এই শিল্পের প্রতি শিল্পটা কিন্তু একেবারে নিজস্ব উদ্যোগী এই শিল্পটা দাঁড়িয়ে গেছে। সরকারের এখানে কর অবকাশ সুবিধাটা এখানে আমাদেরকে সাহায্য করেছে। এখন যদি এই কর অবকাশ সুবিধাটা না পাওয়া যায়, তাহলে এই শিল্পটা পর্যদস্ত হবে এবং এই শিল্পের ভবিষ্যৎ বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে, যেটা দেশের আমিষের যোগানের ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। জনাব হক, আপনাকে ধন্যবাদ। জনাব রহমান, এই যেটা বলা হয়েছিল 2019 সাল পর্যন্ত কর মুক্ত সুবিধা পাবে, সেটা এখন সেটা রহিত করা হয়েছে বোধহয়, এবং বলা হচ্ছে যে এবং এর আয়ের পোলট্রি শিল্পের আয়, পোলট্রি ফিড, মৎস্য পশুখাদ্য বিভিন্ন বিভাগে সরকার নতুন করে কর প্রস্তাব করেছে, আরোপ করেছে। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? সেক্টরটা প্রথম থেকেই যখন 90 দশক থেকে এটা বেড়েছে, প্রতি বছরই দেখা গেছে 18 থেকে 20% হারে গ্রোথে এটা বেড়েছে। বেড়ে কিন্তু আজকে এসে, এবং তার মানে কনজিউমারদের ডিমান্ডও ছিল এরকম। সো দেশের প্রোটিনের চাহিদাকে যোগান দেওয়ার জন্য সেক্টরটাও তার সেইভাবে বেড়ে আসছে। শুধুমাত্র বার্ড ফ্লুর জন্য হয়তো মাঝখানে 1-2 বছর একটু সমস্যা ছিল, আল্লাহর রহমতে এখন আমাদের সেই সমস্যা নাই। কিন্তু এই ডেভেলপমেন্টটা কিন্তু থাকবে এবং কাস্টমারদের মানে নতুন নতুন কনজিউমার তৈরি হবে এবং তাদের এই সেক্টরে আসতে হবে। বিকজ এত সস্তায় এত একটা ডিম এবং মুরগির মাংস যে সস্তায় দিচ্ছি আমরা, আমার মনে হয় না কোনো সেক্টর এখন পর্যন্ত এই হারে এত সস্তায় কন্টিনিউয়াস দিয়ে যাবে। কাজে এইটা দিতে গেলে কিন্তু সেক্টরে লোক আসতে হবে, এবং এই লোক আসার জন্যই কিন্তু প্রতি 2 বছর 3 বছর পর পর এক্সটেনশন করা হয়, যার ফলে গত বছর আমাদের অর্থমন্ত্রী নিজে তার বাজেট বক্তৃতায় অ্যানাউন্সমেন্ট দিয়েছে যেটা 2019 সাল পর্যন্ত বর্ধিত করা হবে। কিন্তু তাহলে তো এই এখন যে নতুন কর আরোপ করা হলো এবং গভর্নমেন্ট এবারে বাজেটে প্রস্তাব করেছেন, স্পেসিফিকভাবে প্রস্তাব করেছেন বিভিন্ন ক্ষেত্রে। জি, সো তাহলে এখন তাহলে আমি বলতেই পারি যে করের আওতায় আসবে, সামনে জুলাই থেকে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে কর আমাদের গত বছর, যেহেতু এই জুন মাসে 30 তারিখে শেষ, এবং গত বছর বাজেট বক্তৃতায় আমাদেরকে পার্সোনালি আশ্বস্ত করেছেন এবং বক্তৃতায়ও আসছে 19 সাল পর্যন্ত বর্ধিত করা হলো। সেই জন্য মানুষ কিন্তু ইনভেস্টমেন্টও করা শুরু করেছিল। এখন যদি হঠাৎ করে হয়ে থাকে, এটা ভুল হয়েছে কিনা সেইটাই দেখার ব্যাপার। কারণ আমাদের 19 সাল যদি ঘোষণা হয়েছে সেটা তো ক্যান্সেল করা হয় নাই, বলা হয় নাই সেইটাকে বাদ দিয়ে নতুন করের প্রস্তাব যেভাবে করা হয়েছে, যেভাবে টেবিল করে দেখানো হয়েছে বাজেট বক্তৃতায়, সেখানে ওই সুযোগটা কতখানি কম এটা বোধহয় হতে পারে। কিন্তু আমরা দাবি করি, আমরা আশা করি আমাদেরকে কর অবকাশ দেওয়া হবে, কারণ এই সেক্টরটা কর অবকাশ ছিল বলেই এই গ্রোথটা হয়েছে। এটা একটা থ্রাস্ট সেক্টর। অন্য যে কোনো ব্যবসায় যে কোনো সময় যে কোনো মানুষ
তার নিজের ডিজায়ার অনুযায়ী ইনভেস্ট করে, আমরাও অন্য সেক্টর থেকে এখানে এসেছি। আচ্ছা, তো কাজে এই যে আসার যে একটা ইচ্ছা, এটাও ছিল একটা কর অবকাশের জন্য। কর অবকাশ না থাকলে কিন্তু এই আসার হারটা কমে যাবে এবং সেক্টরের গ্রোথ এবং কনজিউমারের চাহিদা যে 15 থেকে 20% আমরা রেখেছি সেটা রাখতে পারবো কিনা জানি না। 90 দশকের প্রথম দিকে কিন্তু আমাদের দেশ ডিম এবং মাংস ইম্পোর্ট করে খেতাম আমরা। সেই দেশ কিন্তু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়েছি এখন। আচ্ছা। আমাদের দেশের চাহিদা পূরণ করছি এবং এক্সপোর্টের জন্য এখন আমরা রেডি। জনাব হক, যদি আমরা ধরেই নিই যে এটা বহাল থাকবে, এই প্রস্তাবটা কার্যকর হবে এই সামনে মাসের 1 তারিখ থেকে যদি হয়, তাহলে কি আসলেই আমাদের এই সেক্টরের গ্রোথটা কমে যাবে, নাকি আপনি যারা বলছেন যে যা দামে আমরা খাচ্ছি সেই দামে আমরা পাবো না, নাকি দামটি আরো বাড়বে কিনা? এখানে দুটো ইস্যু আসলে। আমি একটু আপনার সাথে অ্যাড করি। এর আগে বলেছিলেন যে যেভাবে টেবিল করে দেখানো হয়েছে, চিনি শিল্পেরটাও কিন্তু টেবিল করে দেখানো হয়েছিল, আচ্ছা, এবং সেটাকে বলা হয়েছে যে ওটা ভুল হয়েছে, এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদেরটাও ভুলের পর্যায়ে পড়বে। আর এটা যদি হয় তাহলে অবশ্যই তো প্রোডাক্টের দাম বাড়বে, এটা তো ধরেই নেওয়া যায়। আর পাশাপাশি গরিব লোক যারা আমিষের জন্য, যাদেরকে আমিষের যোগান দেওয়া দরকার, তারা এটা আমিষটা পাবে না। আপনি ফাওয়ের একটা পরিসংখ্যান আছে যে বাংলাদেশে প্রায় এই আমিষের অভাবের কারণে 70% শিশু যারা 5 বছর বয়সী, তাদের মধ্যে 35%-এর দেখা যায় তাদের গ্রোথ ঠিক মতো হচ্ছে না, কারো মেধা তার ঠিকমতো গঠিত হচ্ছে না, কিছু খর্বাকায় হচ্ছে। তো আমরা যদি আমিষের যোগান দিতে চাই তাহলে এই সেক্টরকে আপনাকে কর অবকাশের আওতায় অবশ্যই রাখতে হবে। ধন্যবাদ। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা বলা হচ্ছে আপনারা বলতে চাচ্ছেন হয়তো ভুল হয়েছে কিনা দেখার একটা বিষয় আছে। উদাহরণ দিয়েছিলেন চিনি শিল্পের কথা, সেখানেও বলছিলেন যে টেবিল করে দেখানো হয়েছে, পরে ঘোষণা এসছে, আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে বলা হয়েছে এটা ভুল করা হয়েছে। সেই ভুল যদি হয়ে থাকে বা যদি কনফিউশন থাকে, সেটা দূর করবার জন্য আসলে আপনারা কি করেছেন? আপনারা কি এনবিআর সাথে কথা বলেছেন বা আমরা আমাদের অর্থমন্ত্রীর সাথে অলরেডি গিয়েছিলাম, উনি দেশের বাইরে আছে। আমরা আজকে আবার চেষ্টা করছি কাল পরশুর মধ্যে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেবও বাইরে ছিলেন, উনিও আসছে কালকে। কাজে আমরা দুজনের সাথেই চেষ্টা করছি দেখার জন্য। আমাদের মিনিস্টার সাহেব, ওনার কাছেও আমরা মোটামুটি 5-7 জনের সাথে যাদের দেখা করা উচিত, যাদেরকে পেয়েছি দেখা করেছি, যাদেরকে পাইনি আবার কালকে থেকে অ্যাটেম্প নিচ্ছি দেখা করার জন্য। এবং আমরা আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে এই সেক্টরের এটা অবশ্যই ভুল হয়েছে এবং এই সেক্টরে আরো 2025 সাল পর্যন্ত কর অবকাশ দরকার। 19 সাল পর্যন্ত 19 সাল দিয়েছে, এটা দরকার 25 সাল পর্যন্ত। কারণ আমরা এখন ডিম খাচ্ছি পার পারসন পার ইয়ার মাত্র 45 থেকে 50টা, আমাদের দেহের দরকার মিনিমাম 110টা। আমরা মুরগির মাংস খাচ্ছি মাত্র 2.6 কেজি, আমাদের দরকার 40 কেজি। সেই যে ঘাটতি, যেহেতু আপনারা ব্যবসা করছেন এবং প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টর কিন্তু কাছে গভর্নমেন্ট অবশ্যই তার কাছ থেকে কর নেবে, কর যদি সরকার না নেয় আসলে দেশ চালাবে কিভাবে? সরকার তো নিতেই হবে। এখন সবাই কিন্তু তার পক্ষের যুক্তি দেখান যে তাদের জন্য কর দেওয়া কষ্টকর এবং কর দিলে সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। আসলে কি রিয়ালিটিটা আসলে কি? যদি এই কর আরোপ হয় তাহলে কি আমাদের ডিম উৎপাদন বন্ধ হয়ে যাবে? মনে হয় না। আমাদের কনজাম্পশন বন্ধ হবে? মনে হয় না। তাহলে কেন আমরা এত ভয় পাচ্ছি? কেন আপনারা মানে মনে হচ্ছে না যে আশেপাশের দেশগুলো যদি তাকিয়ে দেখেন, তাদের দেশে যে সুবিধাগুলো দিচ্ছে, সেই সুবিধাটা যদি আমাদের এখানে দেওয়া না হয় তাহলে আমার কস্ট বেড়ে যাবে। তখন এখনই আমরা ধাক্কা খাচ্ছি যে একটু কমে গেলেই পাশ থেকে এটা আসছে ওইটা আসছে, তখন কিন্তু আশাটা আরো বেড়ে যাবে। কি ধরনের পার্শ্ববর্তী দেশগুলোতে সুবিধা দেওয়া হচ্ছে বলে আপনি? যেমন আপনার আমরা তো কোনো অনুদান পাচ্ছি না, তারা অনুদানও পাচ্ছে এই সেক্টরে যারা আসছে। আমরা তো কোনো অনুদান চাচ্ছিও না, পাচ্ছিও না। আর তারা কিন্তু এই সেক্টরে যারা আসছে তারা বরঞ্চ আরো অনুদান পাচ্ছে, তারা রিবিট পাচ্ছে, আমরা কোনো রিবিটও পাচ্ছি না। কাজে তারা হিসাব করে রিবিটটা ধরে তাদের কস্টিংটা কত। আর আমি যখন দেখব আমার কস্ট প্লাস ট্যাক্স, তাহলে তো আমার খরচ বেড়েই গেল। সেক্টর বন্ধ হবে না, ডেভেলপমেন্ট হয়তো একটু মন্তব্য দিতে আসবে। আর কর অবকাশটা কিন্তু শুধু ট্যাক্সের সাথে জড়িত না, কর অবকাশটা অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই বোধটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা হয়তো আপনি বলছেন বন্ধ হয়ে যাবে। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হক, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হয়েছে একটা বিরতিতে যাবার, সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি পোল্ট্রি শিল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সিরাজুল হক। জনাব সিরাজুল হক এবং জনাব মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আমরা এই কথা বলছি যে কর সুবিধার কথা চাচ্ছি, এই সেক্টরের জন্য আমরা আলোচনা করছি, তখন কিন্তু অর্থমন্ত্রী বাজেটে বিভিন্ন খাত ভাগ করেছেন। বলছেন যিনি পোল্ট্রি শিল্পের আয় থেকে কতখানি ট্যাক্স তিনি ধারছি, এই সেক্টরের জন্য আমরা আলোচনা করছি, তখন কিন্তু অর্থমন্ত্রী বাজেটে বিভিন্ন খাত ভাগ করেছেন। বলছেন যিনি পোল্ট্রি শিল্পের আয় থেকে কতখানি ট্যাক্স তিনি ধার্য করেছে সেটা বলছেন, পোল্ট্রি ফিড থেকে কতখানি চাবেন, মৎস্য এবং পশু খাদ্যের কথা বলছেন, হাঁস মুরগির হ্যাচারির কথা বলছেন, এবং যেটা সয়া মিল বা অয়েল কেক সেগুলোও বলছেন। অর্থাৎ বিভিন্নভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ এখান থেকে সরকার কিছুটা রেভিনিউ আনতে চায় এবং যেটা সরকারের প্রয়োজন দেশ চালাতে হলে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পর্যন্ত সময় যেহেতু কর সুবিধার বাইরে ছিল, কোনো সরকার কোনো কিছু পেত না এই সেক্টর থেকে, তাহলে কি সরকার এই সেক্টর থেকে কোনো কিছুই পাচ্ছে না? সরকার এই সেক্টর থেকে মেধা পাচ্ছে, আমরা মেধার জন্য কাজ করছি। আমরা এই একটা ট্রাস্ট সেক্টর, আমরা অনেক ব্যবসায়ী করি, আমি নিজেও অন্য ব্যবসা করি। আচ্ছা, অন্য ব্যবসার জন্য তো আমি কর অবকাশ চাচ্ছি না, অন্য ব্যবসায় আমি কর দিচ্ছি। এই ব্যবসাটা আমি যেহেতু অ্যাসোসিয়েশন করি, পোল্ট্রি অ্যাসোসিয়েশন করি, সেই জন্যই আমি বুঝি যে অন্য ব্যবসার সাথে জড়িত আছি, চাচ্ছি না, কিন্তু এই ব্যবসাটার জন্য আমাদের আরও সুযোগ দরকার। এবং আমাদের মেধা, এই জাতির মেধা দিতে হলে আমাদের প্রোটিনকে একটা সমতল একটা প্রাইস রাখতে হবে, যাতে একটা চাহিদার মধ্যে প্রাইসের মধ্যে হয়, মানুষ কিনতে পারে। এবং সেটা যদি করতে চাই তাহলে কিন্তু এটা অবকাশ রাখতেই হবে। এবং আমাদের দাবি অ্যাকচুয়ালি ছিল এবং থাকবে 2025 সাল পর্যন্ত। ততদিন পর্যন্ত যদি থাকে তাহলে হয়তো এই সেক্টরটা একটা জায়গায় যাবে। এবং যেহেতু ওনারা এই খাতে কিছু ট্যাক্স ঢুকিয়েছেন এবং এই আয়টাও ওনারা ক্যালকুলেট করেছেন, আমি মনে করি এটা ভুল করেছেন। এবং এই ভুল করে এটা নিশ্চয়ই এটা সংশোধন করবেন এবং আমাদের সাথে ওনারা একমত হবেন যে এই সেক্টরকে কর অবকাশ মুক্ত রাখা উচিত। ধন্যবাদ। জনাব হক, আপনাকে জানতে চাচ্ছি এই ট্যাক্স বিষয়ে বাদেও যদি আমরা বলি, এই সেক্টরকে দাঁড়ানোর কথা বলছেন, আপনারা বলছেন যে অন্তত 2025 সাল পর্যন্ত দরকার যাতে এই সেক্টর দাঁড়িয়ে যায়। এই দাঁড়াতে হলে এর পাশাপাশি আর কি ধরনের সহায়তা আসলে আপনাদের প্রয়োজন? এখানে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি অর্থমন্ত্রী যখন বাজেট বক্তৃতা দিয়েছেন তখন উনি কিন্তু পোল্ট্রি সেক্টরের ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে গবাদি পশু যে সেক্টরটা আছে ওইটা অত অবহেলিত, এবং উনি তার জন্য একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন 5% সুদে, এরকম একটা কথা ওখানে প্রপোজালে আছে। আমরা চাই যে আমাদের পোল্ট্রি শিল্পের জন্য ওই রকম 5% অথবা 7% হারে, 5 থেকে 7% হার সুদে ঋণ দেওয়া হোক, যাতে এই পোল্ট্রি শিল্পটা একসময় কিন্তু আমাদের দেশে প্রান্তিক খামারির সংখ্যা ছিল 1,20,000-এর মতো। আচ্ছা, 2013 সাল 7 থেকে 13 সাল পর্যন্ত বার্ড ফ্লুতে এটা নেমে দাঁড়িয়েছিল 50,000-এর মতো। এখন এটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এখন এটা 80,000-এর মতো। তো আমরা যদি দেশের আমিষের যোগানটা দিতে চাই, সুস্থ জাতি গড়তে চাই, তাহলে এটাকে অন্তত 1.5 লাখ পর্যায়ে নিয়ে নেওয়া দরকার। তাতে সরকারের কিন্তু আরো একটা লাভ আছে। আমাদের দেশে যে বেকার সমস্যা আছে, বেকার যুবকরা আছে, তারা কিন্তু এখন এই ব্যবসার দিকে ঝুঁকছে। পোল্ট্রি খাতের থেকে তারা ব্যবসা করে তারা নিজেরা একটা আয়ের ব্যবস্থা করছে। আপনি তার আগে বলেছিলেন যে সরকার আসলে কোনো ট্যাক্স পায় না, ট্যাক্স আসলে কিন্তু পাচ্ছে। আপনি এই যে মানুষের কর্মসংস্থান হচ্ছে, এখানে 50% মহিলারা কাজ করছে, যে মহিলারা বেকার ছিল। তো এটাও কিন্তু একটা আসলে কাজের সংস্থান করা সরকার একটা দায়িত্ব, সেটার একটা উপলক্ষ হচ্ছে পোল্ট্রি শিল্প। সব ইন্ডাস্ট্রি সেক্টরই কর্মসংস্থান কর্ম তৈরি করে। জি, অবশ্য সেটা আর একটা বিতর্কের বিষয়। জনাব হক, ধন্যবাদ। আমি আপনাকে ফিরাজুল রহমান, আপনাকে জানতে চাচ্ছি, জনাব হক বলছিলেন যে আলোচনা, বা আমরাও যেটা জানি যে প্রচুর প্রান্তিক কৃষক রয়েছে, খামারি রয়েছে এই ব্যবসার সাথে, এই সেক্টরে জড়িত আছে। এখন যেহেতু অনেক টেকনোলজির যুগ এসছে, এটা কি ওই প্রচুর প্রান্তিক খামারির কাছে ছড়িয়ে থাকা ভালো, নাকি এটাকে আস্তে আস্তে ইনস্টিটিউশনালাইজ বা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া ভালো, যদি এই সেক্টরের উন্নতি ডেভেলপ বা সত্যিকারের উন্নতি চান, ডেভেলপমেন্ট চান? আধুনিক আমি যদি হাইজিনের কথা বলি, ভালো খাবারের কথা বলি, তাল মিলিয়ে কিছু তো চেঞ্জ হচ্ছে, অনেক কিছু। আচ্ছা, এবং হাইজিনের কথা ভাবতে হলে যেহেতু ডেন্স বাড়ছে, পপুলেশন বাড়ছে, ডিজিজ চ্যালেঞ্জও আসছে, সেই দিকে চিন্তা করতে গেলে একসময় হয়তো অটোমেশনের দিকে চলে আসতে হবে।
তবে এখনো আমরা প্রান্তিকমুখী এবং আরও কিছুদিন প্রান্তিকমুখী থাকব। আমাদের যে বড় হচ্ছে সেই ধারাটা খুব অল্প, অনেক বেশি না, কারণ ইনভেস্টমেন্টের হার দেশের প্রয়োজনের যে যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটাকে দিতে গেলে যত বড় অটোমেশন দরকার, একটা অটোমেশনের একটা সাইজ আছে, এই সাইজের ছোট করলে সেটা ভাইবেল হয় না। না, ওই সাইজের সবাই ক্যাপাবল হইনি আমরা এখনো, আর এখনো সবাই দেশটা ওই জায়গায় পুরোপুরি আসে নাই। এখনো প্রান্তিকের উপরেই ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট, এখনো 90% প্রান্তিকটাই চালাচ্ছে। প্রান্তিকে একটা সমস্যা জনাব হক, আমরা বলছিলাম আলোচনা যে কি ধরনের খাবার একটা মুরগিকে খাওয়ানো হচ্ছে, একজন প্রান্তিক কৃষকের পক্ষে তার স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব নয় বা নির্ণয় করা সম্ভব নয়। সে বাজার যেখান থেকে যা পাচ্ছে, হাজারীবাগের নোংরা খাবার থেকে যদি, চামড়া থেকে যদি তৈরি হয়, তার পক্ষে বোঝা সম্ভব নয়। এই কারণে আমরা যদি বলছিলাম যদি প্রাতিষ্ঠানিকভাবে এটাকে শুরু করা যায়, লার্জ স্কেলে শিল্প আকার তৈরি করা যায়, তাহলে কিন্তু এই হ্যাজার্ড জিনিসগুলো সহজে এড়ানো যেত। আপনি যদি পোলট্রি খাবারের কথা আপনি বলেন, পোলট্রি খাবার কিন্তু তৈরি হচ্ছে খুব বাংলাদেশে অনেক উন্নত মানের যে হ্যাঁ, পোলট্রি কিন্তু তারপরেও আমরা যে খবরগুলো মাঝে মধ্যে পাই সেটা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা, ছোটখাটো ঘটনা, আমি মনে নিচ্ছি, কিন্তু তারপরেও ওই একটা ভালো একটা পাত্রে যদি সামান্য এক টুকরো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটাই নষ্ট হতে পারে। সেই কারণে আমি বলছিলাম আসলে। জি জি, সেটা একটা রিস্ক থেকেই যাচ্ছে, কিন্তু তার পরিমাণ কিন্তু যৎ সামান্য। তো আমরা যদি সেদিক থেকে সচেতনতা গড়ে তুলতে পারি যে ভালো মানের খাবার ছাড়া আপনি লালন পালনের জন্য ভালো মানের খাবার ব্যবহার করবেন, আমার মনে হয় যে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম এই সচেতনতা তৈরির জন্য সরকারকে একটা বিশেষ তহবিল, যাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা গণসচেতনতা র্যালি, আমরা পোলট্রি সমন্বয় কমিটি থেকে এই গত সপ্তাহে আমরা গাজীপুরে প্রাইমারি স্কুলে আমরা বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি, তার মধ্যে ডিম ছিল, আমরা র্যালি করেছি, ওখানে ডিসি সাহেব ছিল, ওখানে এমপি সাহেব ছিলেন। আমরা চাই আমি যে জানি না এই ধরনের র্যালিতে কতখানি সচেতনতা তৈরি করা সম্ভব, কিন্তু আমরা যদি সিস্টেমটাকে ইন প্লেস রাখি, আমরা যদি পুরো সাপ্লাই চেইনটাকে যদি আমরা ঠিক রাখি, আমরা ওইটাই চেষ্টা করছি যে কোনোভাবেই ট্যানারির ওয়েস্ট ট্যানারিতেই ধ্বংস হবে, এই ধরনের ওয়েস্ট যাতে কোনোভাবেই বাইরে না আসতে পারে, এবং 1%ও যদি হয়, 0.01%ও যদি ভুল হয়, সেই ভুলটা যদি হতে না পারে। তো কাজেই আমরা ইটিপি নিয়ে কাজ করছি, বড় বড় ডাইং ফ্যাক্টরিগুলো থেকে আমরা ইটিপি নিয়ে আমরা দেখছি বুড়িগঙ্গা নদীর অবস্থা কত খারাপ। বুড়িগঙ্গা নদীর অবস্থা শুধু ডাইং এর জন্য না, ট্যানারির ওয়েস্ট, ট্যানারির লিকুইড ওয়েস্টের জন্য। ঠিক ট্যানারির সলিড ওয়েস্টই হচ্ছে যেটা নাকি খামারিরা, ছোট ছোট খামারিরা কিনছে। অবশ্যই তাদের ডিজাইনে আছে ইনসিনেটর দিয়ে এটা পুড়িয়ে ফেলতে হবে। এটা এখানে পুড়িয়ে ফেলার জন্য আমাদের জোর আবেদন আগেও ছিল, আজকেও আপনার মাধ্যমে বলতে যাচ্ছি যে এইটা কোনোভাবেই বাইরে আসতে পারবে না, খামারিদের হাতে যাতে না আসে। আচ্ছা, এছাড়াও যেটা হয় যে যখন আপনি বলছিলেন বার্ড ফ্লুর কথা, যেরকম হক বার্ড ফ্লুর কথা বা অন্যান্য যখন রোগ আসলে এক রোগে বা এক মোড়কে অনেক পাখি মারা যায়, এখানেও যদি ইন্ডাস্ট্রি ওয়াইড আসলে সে ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আপনারা, বা আপনার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে চিন্তা করছেন কিনা? যখন দেখি যে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ছোট ছোট ক্ষুদ্র খামারিরাই ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাটা তাদের প্রোটেক্ট করার জন্য আসলে কি ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এটা ধরেন আমাদের যে সমন্বয় কমিটি আছে তার একটা প্রজেক্ট আছে, বিভিন্নভাবে আমরা তাদেরকে কিভাবে বায়োসিকিউরিটি, জৈব নিরাপত্তা যেটা বলি, এটা কি করে মেনটেন করা যায়, এই জন্য আমরা বিভিন্ন বিভাগে আমরা এই ধরনের খামারিদের নিয়ে, প্রান্তিক চাষিদের নিয়ে আমরা সভা করে থাকি। তাদেরকে বিভিন্ন ধরনের হাতে কলমে শিক্ষা দেওয়ার আমাদের একটা ব্যবস্থা আছে। তো সেদিক থেকে বলা যায় যে পোলট্রি শিল্প সমন্বয় কমিটি যতটুকু সম্ভব তারা করে যাচ্ছে, বাট ব্যাপক হারে করতে গেলে এর জন্য চাই সরকারের সহযোগিতা। খুবই সংক্ষেপে জনাব রহমান, আমাদের হাতে সময় কম, খুব সংক্ষেপে আসলে সরকার কি চাচ্ছে? দেশ পোলট্রি সেক্টরে সবাইকে সচেতন হতে হবে, তাইলে হাইজিন ব্যাপারটা আসবে। আমরা এখন হাইজিন ফুড নিয়ে কাজ করছি, হাইজিন ডিম এবং মাংস দিতে চাই জাতির জন্য, এবং হাইজিন ডিম এবং মাংস যেটা দিব সেটা ভোক্তাদের গ্রহণযোগ্য প্রাইসের মধ্যে দিতে হবে। সেটা করতে হলে আরও ইনভেস্টরকে ওয়েলকাম করতে হবে। আরও ইনভেস্টর তখনই আসবে যখন দেখবে তার ইনভেস্টমেন্টটা খুব সুন্দর এবং নিরাপদ খাদ্য যেমন চাই, নিরাপদ ইনভেস্টমেন্টও চাই। নিরাপদ ইনভেস্টমেন্টের জন্য 2025 সাল পর্যন্ত আমরা আবেদন করছি, যেটা 1990 সাল পর্যন্ত হওয়া আছে। জনাব মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সিরাজুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই নিয়ে ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।